ভাই এখানে পরপর 3টা গেট আছে, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর। এটা নৌ পরিবহন, এখানে লঞ্চ ঘাট, সোজা কথা ফেরিঘাট, লঞ্চ ঘাট। তো আমরা সবার আগে একটু কমন মার্কেটে ঢুকি, ঠিক আছে? এটা হলো হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেট, স্টিমার ঘাট, বরিশাল। হ্যাঁ, হকার মার্কেট। তো আমরা একটু হকার মার্কেটে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। সব গাইটের কাপড় প্লাস গাইটের কম্বল, ওগুলো ফিনিশিং করে সুন্দর করে প্যাকিং করে উঠানো আছে। হকার মার্কেট সবসময় দেখা যায় যে হোশিয়ারি ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে ভরা থাকে। সেম জ্যাকেট এই মার্কেটেও আছে। আর এটা হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় সমস্যা, সেম প্রোডাক্ট যদি অনেক দোকানে থাকে তাহলে সেটা খুব আসলে কম্পিটিশনের জায়গায় চলে যায়। তাহলে হকার মার্কেটের একটা বেসিক বৈশিষ্ট্য সব জায়গায় যেমন হয় এখানেও তেমন, যে এখানেও ঠিক তেমন, এর কোনো বিকল্প না, যে সব হোশিয়ারি ক্যাটাগরি এবং কম দামি প্রোডাক্ট হকার মার্কেটে আছে। এবং এই যে গাইটের মধ্যে পাওয়া ভালো মালও হকার মার্কেটের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? এবং হকার মার্কেটের অপোজিটে কম দামি লোকাল কারখানার মালেও মোটামুটি ভরা আছে। এক্সট্রা প্লট বলেন, লোকাল প্রোডাক্ট বলেন, সবকিছু মিলে আছে এখানে। নারায়ণগঞ্জ, তারপরে কেরানীগঞ্জ, এইসব অঞ্চলে যেসব প্রোডাক্ট পাওয়া যায়
যেগুলো সারা বাংলাদেশে হকাররা বিক্রি করে, সেই সেই প্রোডাক্টগুলো, কম দামি প্রোডাক্টগুলো যেমন ঢাকা মিরপুরে হোপ স্কুলের সামনে পাবেন। তেমন এখানেও হিউজ একটা মার্কেট, নগর ভবন বরিশাল প্লাস ফায়ার সার্ভিসের অপোজিটে। এখানে আছে লোকাল কারখানার স্টক লট। দেখেন কাস্টমার কিন্তু অভাব নাই। মধ্যবিত্তরা প্রতিদিনের ব্যবহারের জন্য এইসব কাপড় ব্যবহার কেনে এবং এদের সেল অনেক বেশি। ছোট ভাই প্যান্ট কত করে এগুলা? বিভিন্ন প্রাইসে, যেমন এটা এটা 300 টাকা। 300 টাকা। দেখি গাইটের সোয়েটার, তারপরে একটাকে 300 টাকা যে প্যান্টটা বললো, এটা গাইটের মধ্যে পাওয়া অথবা লোকাল ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়, সেটাকে আবার রিপেয়ার করে তারপরে বিক্রি করছে। যেমন একটা কাপড় রিপেয়ার করা সামনের পরে দেখা যাচ্ছে, 300 টাকায় বিক্রি করছে। 125 টাকায় হোলসেল কিনে 300 টাকায় বিক্রি। রাস্তাঘাটে 20-50 টাকা খরচ আছে আর বাকিটা লাভ, 120-30 টাকা লাভ। দামাদামি করলে হয়তো বা 250 টাকায় বিক্রি করবে। এবং এগুলো হচ্ছে কর্মজীবী মানুষরা এগুলা কিনে। হ্যাঁ, কর্মজীবী সমাজের যারা কর্মী, সমাজে যারা কর্মী হিসেবে কাজ করে, ডে লেবার, ওয়ার্কার, তারপরে রিক্সা চালক, দিনমজুর, তারা এগুলো কিনে। তো তাদের সামর্থ্য অনুযায়ী এটা তাদের কাছে সুন্দর। এটা বিভাগীয় জাদুঘর। হিউজ দেখেন, অনেকে বলেন আপনার শীত শেষ, এরপরে দেখেন মানুষ জ্যাকেট কিনতেছে। অ্যাকচুয়ালি মাঘ মাস তো এখনো সামনে আছে। তারপরে অনেকের ধারণা যে শীতের শুরুতে বেচা কেনা হয়, অন্ধকারে বসছেই না, বেচা কেনা নাই, কাস্টমার নাই। আর ওপাশে আলো জ্বালাইছে, কাস্টমারের অভাব নাই। তাহলে আলো মানুষকে আকর্ষণ করে, এটা মাথায় রাখতে হবে। এখানে হাজার খানেক বোধহয় আপনার ব্যবসায়ী আছে। এবং আমরা আরেকটু ক্লোজলি দেখব রাস্তার ওই পাশে, যে মনে করেন এখান থেকে শুরু করি, এখান থেকে আবার ঘুরে যাই। এগুলো গাইটের মাল। সব তাইওয়ানের গাইড। এখানে চায়না, এখানে চায়না। সোয়েটার জাতীয় আইটেম চায়না থেকে তাইওয়ানটা মানুষ বেশি ধরতেছে। কিন্তু এগুলো কোনো কাজ করে নাই। এ গ্রেড মালগুলো বিভিন্ন দোকানে দোকানে হোলসেল দিয়ে দিছে, আর বাকিটা ওরা কোনো সময় নষ্ট করে নাই, কোনো টাকাও নষ্ট করে নাই, দুবদাব বেচা শুরু করে দিছে। লেডিস ওভারকোট সবচেয়ে বেশি চলতেছে। গাইটের টাইস ট্রাউজার দেখেন। ওভারকোটের দোকানগুলোতে লোক বেশি। ওভারকোট, বয়েজ গার্লসের সোয়েটার, বরিশালে কাস্টমার বেশি। বয়েজ গার্লস, এখানে বয়েজ গার্লসের সোয়েটার, কাস্টমার বেশি। এখানেও বয়েজ গার্লসের সোয়েটার।
কাস্টমার বেশি। তাহলে আমি যে কথাটা বলছি, বয়েজ গার্লসের জ্যাকেট, বয়েজ গার্লসের সোয়েটার, বেবি সুইট, এগুলো যে মোস্ট সোল্ড আইটেম, সেটা বরিশালের থেকেও আপনারা প্রমাণ পাচ্ছেন, ঠিক আছে। আর এই হুঁশিয়ারি দেখেন চুপ করে দাঁড়ায় আছে, হুঁশিয়ারি চলে না, হয় সবচেয়ে ভালোটা অথবা সবচেয়ে কম দামিটা, দুইটার যে কোনো একটা কাস্টমার ধরবে, কিন্তু মাঝামাঝি হুঁশিয়ারিটা মানুষ ধরতে চায় না ফুটপাতে। এগুলো সবই গাইটের আইটেম। আপনার মন দিয়ে দেখতেছেন তো, মন দিয়ে দেখেন। এই সাইডটা বেশিরভাগ হুঁশিয়ারি, এই সাইডে কাস্টমার খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নগর ভবন মার্কেট, ঠিক আছে, দক্ষিণ চকবাজার, বরিশাল। এটা গাইড দেখেন লোক আছে, কিন্তু আশপাশে যতগুলো হুঁশিয়ারিতে মানুষ কম, গাইটে মানুষ বেশি। গাইটের মাল আয়রন করে নাই, ফিনিশিং করে নাই, কিছু করে নাই, তারপরও লোক বেশি, কারণ দাম কম, স্টাইল বেশি। এই কারণে ফেব্রিক্সের মান ভালো, যদি বডি ওকে থাকে তাহলে ফেব্রিক্সের মান ভালো, সেলাইয়ের মান ভালো, আবার দামেও কম, আবার স্টাইলও বিদেশি স্টাইল। বাসায় নিয়ে ধুয়ে আয়রন করে বিক্রি করলে, পরলে কেসে বড় লোক দেখা যায়। এখন সমাজে এটা হচ্ছে জেলা পরিষদ বরিশাল। তো সমাজে আল্ট্রা মডার্ন যে সোসাইটি ডেভেলপ করে, আল্ট্রা মডার্ন, তারা সবসময় নিম্ন মধ্যবিত্তর হয় নিম্নবিত্ত হয় অথবা নিম্ন মধ্যবিত্ত হয়। অর্থাৎ মুইজে কি হনুরে ফ্যাশন করে তারা একটা জিনিসই বোঝার এবং বোঝানোর চেষ্টা করে মানুষদের, যে আমি কি যেন মডার্ন, আমি কি যেন স্টাইলিশ, আমি কি যেন ভিআইপি। তো অ্যাকচুয়ালি এই গাইটের কাপড়গুলো পরে যখন মানুষ বাইরে বেরোয়, একটা মেয়েও যখন পরে বেরোয়, একটা টাইস আর একটা গাইটের একটা ওভারকোট পরলো, মনে হয় যে কি যেন কি বড় লোকের মাইয়া। আর যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে তো মাথা নষ্ট, বাইকের পিছনে বসায় ঘুরাইতে সেই মজা। আর ওই ক্যাটাগরির পাংখা টাইপের মেয়েগুলা ওই টাইপের মানে তাদের চালচলন, মানসিকতা, আচরণ, ভাষা ওরকমই হয়। তো দেখা যায় যে অনেক ওখানে মিসগাইড হয়, এবং ফ্যাশন জগতের যে মিসগাইড যে বিষয়টা আছে, হ্যাঁ, সেটা কিন্তু এরকম ঘটনা থেকেই ঘটে। দেখবেন বিশাল বড় লোকের একমাত্র পোলা বিয়ে করছে একটা বস্তির মেয়েরে, কিন্তু বস্তির মেয়ে যখন এরকম গাইটের মাল পরে মনে করেন যে ওরা গাইটের মতো বাঁধতে ফেলছে, তখন ওরা ছাড়ানোর কোনো সুযোগ নাই। তো এই জন্য প্রেম করার আগেও বুঝতে হয় যে এই যে তাংপাং করতেছে, নাচানাচি করতেছে, কি 200 টাকার টি শার্ট পরে নাকি এটা অরিজিনাল খানদান। আচরণগত, ভাষাগত, চালচলনগত অনেক কিছু দেখে মানুষের স্ট্যাটাস বুঝে মানুষের সাথে মিশতে হয়। তো কথা বলতে বলতে আমরা বরিশালের মধ্যবিত্ত মার্কেটে ঢুকে গেলাম। এটা হচ্ছে গির্জা মহল্লা, ফলপট্টির মোড়, বরিশাল। গির্জা মহল্লা, ফলপট্টির মোড়, বরিশাল। এখানে যত কাপড়ি বোরকা দেখেন সবই বাংলাদেশে কেরানীগঞ্জে তৈরি বোরকা। এখন বর্তমানে বোধহয় দুবাই বোরকা হাউস নামে হাউস খোলা বোধহয় নিষিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, কারণ কোনোটাই দুবাইয়ের না, তাহলে অযথা দুবাই বোরকা হাউস এগুলো আসলে শব্দগুলি ইউজ করা একটু কঠিন, সাধারণ মানুষের কাছে সেটা বড় ধরনের একটা বিভ্রান্তি তৈরি করে। তো এটা হাজি মার্কেট, এখানে সব কিডস আইটেম বেশি।
কারো হুঁশিয়ারি চলে না, দেখেন সব হুঁশিয়ারি চুপচাপ। এখন এই যে আমার পীরের গেটে, আমার পিছনে মসজিদের গেটে বয়স্ক মানুষ বসে বসে আল্লাহর নাম জপতেছে আর কাপড় বিক্রি করতেছে। তারা হয়তো বা চিন্তা যে আল্লাহর রহমতে, আল্লাহ যদি রহমত করে তাহলে হয়তো বা ভালো ব্যবসা হবে। তো প্রবলেমটা খুব মন দিয়ে বুঝেন, বাচ্চাদের কাপড় কিনবে মারা, আর মারা কি মসজিদের গেটে এসে কাপড় কিনবে? এখন সে সারা জীবন ধরে আল্লাহর নাম গেয়ে যাচ্ছে, ও পাশে বলছে যে আল্লাহ বরকত দেয় না, তাহলে কেমনে হলো? তাহলে পলিসি একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধু সৃষ্টিকর্তার দোষ দিলে হবে না। বাচ্চাদের আইটেম নিয়ে মসজিদের গেটে বসলে ওই মাল চালানো অনেক টাফ, কারণ ওখানে মহিলারা আসবেন, আর বাচ্চারা তো টাকা খরচ করে শপিং করে না, করে তার মারা। তাহলে মারা মসজিদের গেটে এত মুসল্লির সামনে কোন পর্দায় কিভাবে আসবে সেটা বুঝতে হবে, যার কারণে ওনার ওখানে কোনো কাস্টমার নাই। এখন উনি যদি আল্লাহরে দোষ দেয়, এটা আসমত আলী খান ইনস্টিটিউট, আচ্ছা উনি যদি সৃষ্টিকর্তায় যদি দোষ দেয়, আল্লাহ তুমি আমার রিজিকে ব্যবসা রাখো নাই, হ্যাঁ, অথবা ওনার বউ যদি বলে যে তোমার রাশিতে ব্যবসা নাই, এগুলো বড় ধরনের মিস্টেক। এটা কি বেল ইসলামিয়া মার্কেট, কেবি হেমায়তুদ্দিন রোড, গির্জা মহল্লা। হ্যাঁ, তো ব্র্যান্ডের কিডস আইটেমগুলো দেখেন, মোস্টলি সব চুপ হয়ে আছে। অনেক সুন্দর শোরুম, চমৎকার সুন্দর শোরুম, কিন্তু আনফর্চুনেটলি মানুষ তো দূরের কথা, মশামাছিও নাই। আনফর্চুনেটলি, কারণ মানুষের অভাব বাড়ছে ব্র্যান্ডের শোরুমের থেকে, আর বাচ্চারা কাপড় নষ্ট করে বেশি। তো গার্ডিয়ানরা কি করে, আপনার গার্ডিয়ানরা কম দামি মাল কিনে বাচ্চাদের পরায়, যাতে একটা জায়গায় 10টা সারাদিনে নষ্ট করে 10টা পরে। এটা হলো বেনাস শপিং সেন্টার। ওই যে হকার মার্কেটে যে আইটেমগুলা, জ্যাকেট ট্যাকেট, এখানে তাই দেখতেছি। তার থেকে এক্সট্রা অর্ডিনারি কোনো কাপড় এখানে চোখে পড়ে নাই। ভেনাস শপিং সেন্টার। এটা ভুইয়া মার্কেট, সেম জ্যাকেট দেখেন, জাহান স্টাইল। নামগুলো খুব সুন্দর সুন্দর, এবং শোরুমে সাজানো গোছানো সব সুন্দর, এক একটা শোরুম বিশাল বড়। এখানেও দেখেন কিডস আইটেমের দোকানে একটা কাস্টমারও নাই। তো কিডস আইটেমের ক্ষেত্রে লেচু শাহ মাজার শরীফ, আসসালামু আলাইকুম। তো বাচ্চাদের ক্ষেত্রে বরিশালের মানুষ যেটা করতেছে, হোটেল সিটি প্লাজা, আপনারা খুব লক্ষ্য করে দেখেন, বাচ্চাদের সহ বড়দের ব্র্যান্ড শোরুমগুলোতে কাস্টমার অনেক কম, অনেক কম। কারণ মানুষের অভাব বাড়ছে, মানুষ গাইটের মধ্যেই, আপনার গাইটের মধ্যেই দেখেন আপনার অসংখ্য স্টাইলে মাল পেয়ে যাচ্ছে, এবং দিনটা পার করার ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর হয়তো বা অকেশনালি একটা কাপড় সে কিনে রাখতেছে, যেটা 3-4 বছর ধরে সে ব্যবহার করতেছে। এটা তো বোধহয় ঘুরে ফিরে সে একই জায়গাতেই চলে আসলাম, কেমন একটা এই দিঘির ওই পাশে বোধহয় আমি ছিলাম এতক্ষণ, সম্ভবত এই দিঘিটার ওই পাশে আমি এতক্ষণ ছিলাম। আমি আসলে রাস্তা হারায় ফেলছি। এটা সুন্দর, সবার চা নাস্তা করার সুন্দর একটা জায়গা, লোকেশনটা খুব সুন্দর। তো এখানে আপনার যত ব্র্যান্ডের শোরুম দেখেন, ব্র্যান্ডের শোরুমগুলোতে হয় বাসাবাড়ির অনুষ্ঠান অথবা গিফট দিতে হবে, অথবা 2-3 বছরের জন্য একটা কাপড় কিনবে, সেই জন্য মানুষ ব্র্যান্ডের শোরুমে আসছে। কারণ দেখেন, বড় বড় ব্র্যান্ডের শোরুমে যে কাপড়গুলো পাওয়া যাচ্ছে, সেই কাপড়ের ডিজাইনটা হোশিয়ারি মার্কেটের কাপড়ের ডিজাইনের সমকক্ষ। মানে ওইটাতে যে লাক্সারি ফিল
যেটুকুন আসে এটাও ওরকম আসতেছে, কিন্তু লাক্সারি কিছু আসতেছে না, আর দ্যাট ইজ দ্য প্রবলেম। কারণ আমাদের দেশে ব্র্যান্ড মালিকদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা চিন্তা করে যে ব্র্যান্ড হয়ে গেছে, তো মানুষ চিনে গেছে, বিভিন্ন শহরে শোরুম হয়ে গেছে, যা দিব সেটাই মানুষ কিনবে, খালি ওই শপিং ব্যাগ আত্মীয় স্বজনরা দেখানোর জন্যই তারা শপিং করে। যেমন আড়ংয়ে মানুষ ওই কি কিনছে কি পারবে দেখার বিষয় না, এখন কমের মধ্যে গিফট দিতে চায়, আড়ংয়ের থেকে একটা কাপড় কিনে দিয়ে দিলে জামালা শেষ যে ব্র্যান্ডের মাল দিচ্ছে, যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু তার হয়েছে। হ্যাঁ, যেহেতু তার ব্র্যান্ড ভ্যালু কি, আড়ংয়ের কাপড় 100% কটন এবং কোয়ালিটি, কিন্তু আড়ং তো গ্রামগঞ্জের হাট বাজারের মহিলাদের দিয়ে কাপড় বানাচ্ছে, বিভিন্ন সাপ্লায়ারে দিয়ে কাপড় সংগ্রহ করাচ্ছে এবং গ্রামের মহিলাদের দিয়ে সর্বনিম্ন কস্টে মাল বানাচ্ছে, এবং সাপ্লায়ার থেকে শুরু করে সবাই সেখানে ভাগা খাচ্ছে, খাইতে 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 ওর মধ্যে কোয়ালিটির কও থাকতেছে না। কিন্তু যেহেতু কিছু মানুষ, সমাজের কিছু মানুষ ওই যে প্রচার প্রসারের উপরে যে হ্যান্ডমেড অমুক তমুক, এই যে একটা নাম হ্যান্ডমেড, ঠিক আছে, বাট হ্যান্ডমেডের মধ্যে তো কোয়ালিটি থাকতে হবে, সুতার কোয়ালিটি, ফেব্রিক্সের কোয়ালিটি, স্টোনের কোয়ালিটি, হাতের যে কাজটা করলেন সেটার কোয়ালিটি, বাট সেগুলো ইনশিওর না করে বাঙালি যেহেতু পাগলের জাত, ওই হ্যান্ডমেড শুনেই লাফায় পড়ছে, আড়ং সুপার হিট হয়ে গেছে। তো অন্য অন্য ব্র্যান্ডও সেই ফায়দা লুটে, যে ব্র্যান্ড যদি একবার হয়ে যায় আর 8টা 9টা বিভাগে যদি একটা করে শোরুম থাকে তাহলে তো ব্র্যান্ড হয়ে গেল, এবার ফাওয়ার উপর মাল চলতে থাকবে, এবং সেভাবেই বাংলাদেশের ব্র্যান্ডগুলো টিকে আছে। ব্র্যান্ডের যে নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকা উচিত, তারপরে ব্র্যান্ডের একটা লেভেল থাকা উচিত। লেভেল কেমন? হ্যাংট্যাগ কি আর লেভেলের কথা বলছি না, লেভেলটা হচ্ছে একটা ব্র্যান্ডের দুইটা ক্যাটাগরি, ইকোনমি ক্যাটাগরি আর একটা কি, আর একটা হচ্ছে লাক্সারি ক্যাটাগরি। দুই ক্যাটাগরির কালেকশন থাকা উচিত প্রতিটা ব্র্যান্ডের শোরুমে অথবা প্রতিটা ব্র্যান্ডে, বাট প্রতিটা ব্র্যান্ডে এটা থাকা উচিত। এখন বাংলাদেশের বেশিরভাগ ব্র্যান্ডে দেখেন দিঘিটার চারপাশটা কত সুন্দর, মাশাল্লাহ, বাট এখানে যতগুলো ব্র্যান্ড আমি দেখতেছি এবং বাংলাদেশের যত ব্র্যান্ড আমি দেখি, তাদের ক্যাটাগরিটা আসলে ওভাবে ধরা পড়ে না। তাদের প্রোডাক্টের ফিনিশিং, তাদের ফ্যাশন ডিজাইন, ম্যাক্সিমাম ব্র্যান্ডে তো ফ্যাশন ডিজাইনার নাই, আর যেটা আছে সেগুলো মনে করেন ইন্ডিয়ান বিভিন্ন ম্যাগাজিনের থেকে ডিজাইন চুরি করে নিয়ে ওগুলো বসায় দেয়। যেমন আড়ং এসিল হেলাল, আমি যখন স্মার্টেক্সের কাজ করি তখন হেলালরে উঠাই নিয়ে আসছিলাম ডিজাইনার, ওর সাথে আরো 4-5টা, টোটাল আড়ংয়ের টিম শুদ্ধ উঠাই নিয়ে আসছিলাম ডাবল স্যালারি দিয়ে, SM গ্রুপের, SM নিটওয়ার্সের হয়ে, হ্যাঁ, স্মার্টেক্স ব্র্যান্ডের জন্য। এখন SM নিটওয়ার্সের যত কাপড় স্টক লট হয়, মানে বাতিল হয়ে যায়, সেটারে কাটাকাটি করে ওরপরে ডিজাইন টিজাইন ধরায় দিয়ে, মানে স্টক লটের বাতিল মালের পরে হাতের কাজ করায় দিয়ে অথবা ডিজাইন একটা ধরায় দিয়ে, সেটা স্মার্টেক্স ব্র্যান্ড। জন্মটা তো আমার হাত দিয়ে, ম্যানেজার, প্রথম ম্যানেজারের নাম সাইফুল, বাপ ডাকতো আমারে। তো বাংলাদেশের ব্র্যান্ড কখনো কোয়ালিটি দেয় না, অন্তত এই পর্যন্ত যতগুলো ব্র্যান্ড আমার চোখে পড়ছে। একমাত্র আমার মেবি ভালো লাগছিল আপনার, কারণ আমি কোনো ব্র্যান্ডের মালিককে চিনি না, আমার এত গায়ে জ্বালা নাই, জেন্টাল পার্কের কাজগুলো আমার ভালো লাগছিল অনেস্টলি। মালিকরা আমি চিনি না, সেও আমার চিনে না, বাট আমার ভালো লাগছে। তাদের ফিনিশিং এর থেকে শুরু করে বোঝা যায় যে না, সে চেষ্টা করছে ভালো কিছু দেওয়ার। বাংলাদেশে ব্র্যান্ড বলতে যে ঘটনাটা ঘটছে সেটা হলো আপনার শোরুম সুন্দর করে সাজাইতে হবে, বিশাল কোটি কোটি টাকা খরচ করে শোরুম সাজাইতে হবে, তাহলে কি হচ্ছে ব্র্যান্ডের ফ্লেভার। বাট প্রোডাক্টের গুণগত মান কি সেটা একটু কম। কারণ কাস্টমার রিভিউ
একটু কমই পাওয়া যায়। হয়তোবা নিজেরা বন্ধু বান্ধব অথবা অফিসের এমপ্লয়ি সবার জনপ্রতি 20-50টা করে আইডি থাকে, ফেসবুক আইডি। কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে যারা অনলাইনে কাজ করে তাদের 20-50টা করে আইডি থাকে, 10টা-15টা ফেক আইডি থাকে। ওইসব আইডি মাইডি দিয়ে একটা প্রোডাক্টের লিখে দেয় যে খুব ফাটাফাটি হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। আর 10 জন চিন্তা করে ওরে বাবা প্রোডাক্টের রিভিউ তো খুব ভালো। এখন এই প্রোডাক্টের রিভিউ যে নিজেরা দিয়ে এটারে মনে করেন ফাটাফাটি বানাইছে, সেটা তো আর সাধারণ কাস্টমাররা বুঝে না। এই যে জেন্টাল পার্ক, এদের প্রোডাক্টগুলো আমার ভালো লাগে, যথেষ্ট ভালো এদের গুণগত মান। জেন্টাল পার্কের সাথে আমি কোনো ব্যবসা করি না, ওনার মালিক আমারে চিনে না, আমি ওনার মালিককে চিনি না। বাট আমি চট্টগ্রামে বোধহয় ওই যে কি যেন সানমার ভিজিট করছিলাম, তখন ওদের প্রোডাক্টগুলো কয়েকটা প্রোডাক্টের গুণগত মান দেখছিলাম, বাচ্চাদের, মহিলাদের, মেনজের। আমার কাছে মনে ছিল তারা নিজস্ব ফ্যাক্টরিতে বোধহয় এটা তৈরি করে। তো আলহামদুলিল্লাহ আমার তাদের কোয়ালিটিটা যথেষ্ট ভালো লাগছে আমার, এই জন্য প্রশংসা করি। এর বাইরে আমি ওই কোনো ব্র্যান্ড প্রমোটার না যে আমরা টাকা দিচ্ছে আর আমি বলে দিলাম যে ও ভালো ও খারাপ। কথা বুঝতে পারছেন? তাহলে এই হলো টোটাল ব্র্যান্ডের যে জায়গা। এটা কালকি সিনেমা হলের মোড়। এটা ছিল কালকি সিনেমা হলের মোড়। তো এ পর্যন্ত মোস্টলি সব ব্র্যান্ডের শোরুমগুলা। তো মোটামুটি আমার বরিশাল ঘুরে এখানে কি পাওয়া যায়, এখানে কোন ব্যবসা কিভাবে চলতেছে, মেইন যে কটা মার্কেট, এই মার্কেটগুলো আপনাদের দেখাই দিলাম, এবং কোথায় কোথায় ব্যবসার সুযোগ আছে, কম্পিটিশন মুক্ত একদম। বরিশাল ক্যাডেট কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত সবই দেখাই দিলাম। ফজলুল হক এভিনিউ, এদিকে ফেব্রিক্স এবং টেইলারিং এর জগৎ। তাহলে একটা বিভাগীয় শহর বরিশাল, যেখানে মানুষের অভাব নাই। আর বরিশালের মানুষ তো মাশাআল্লাহ অনেক বুদ্ধিমান হয়, অনেক ট্যালেন্টেড হয়, অনেক জ্ঞানীগুণী হয়। তো এই বরিশালের মানুষ কেনাকাটাও জ্ঞানী, দামাদামিতেও জ্ঞানী, বেচতেও জ্ঞানী, বুদ্ধিতেও জ্ঞানী, ভালোবাসাতেও জ্ঞানী, সব কিছুতেই ভালো মাশাআল্লাহ। শহরের অনেক উন্নতি হয়েছে, বড় বড় সরকারি বিল্ডিংগুলো খুব লাক্সারিয়াস ভাবে হয়েছে। তারপরে রাস্তাগুলো মোটামুটি ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এই হলো কথা। তো এই শহরে কোথায় কিভাবে, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, হ্যাঁ। তো জেলা ও দায়রা জজ আদালত বরিশাল। তো পুরো শহরটা হাঁটলাম এই সারাদিনের এই বিশাল জার্নি, সকাল 7টা থেকে এই পর্যন্ত। তো একটু গ্যারেজে বাইকটা দিয়েছিলাম, বাট ওরা এত শর্ট টাইমে সার্ভিস করতে পারবে না। তো মোটামুটি বরিশালের কাজ শেষ, এবার আবার চলে যেতে হবে কোথায়, চলে যেতে হবে ঢাকাতে। তো শরীর আর চলতেছে না, এখন মনে হচ্ছে এখানে যদি একটু থাকার জায়গা পাইতাম এক্ষুনি ঘুমায় পড়তাম, মানে এত শরীর টায়ার্ড। তো যাই হোক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ রাত 3টা-4টার দিকে পৌঁছায় যাবো ঢাকাতে। তো আমি একটু হেড অফিসে কম বসতে পারতেছি, কারণ প্রচুর পরিমাণ বাইরে মুভ করতে হচ্ছে বিভিন্ন পারপাজে। আমরা আবার ঠিক সে আগের জায়গায় চলে আসছি যেখান থেকে ভিডিও শুরু করছিলাম।
তো এই যে এখান থেকে আমরা ভিডিও শুরু করছিলাম, তো সেই জায়গাতে আবার ফিরে চলে আসছি। তো আল্লাহ ভরসা, হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে আমি হেড অফিসে রেগুলার হয়ে যাব, অথবা সামনের সপ্তাহ থেকে। এবং যার যা প্রোডাকশন আছে, ফ্রেশ ওয়াটার, এগুলোর জন্য আমি দৌড়াদৌড়ি করব ইনশাল্লাহ নিজে থেকে। এবং ঢাকা সিটিতে বর্তমানে আপনারা যারা বসবাস করেন এবং যারা বিভিন্ন কাজে যান দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা একটা জিনিস প্রচণ্ড পরিমাণ লক্ষ্য করছেন যে ঢাকা সিটি পুরো বসবাসের অযোগ্য হয়ে গেছে। রিসেন্টলি গত 2-3 মাস ধরে জ্যাম ছাড়া কোনো শব্দ নাই। তো আমি বোধহয় গত পরশুদিন কোনাবাড়িতে গেছিলাম 2 রোল না 4 রোল ফেব্রিক্স আনতে। সে সকাল 7টায় রওনা দিচ্ছি, আর এসে পৌঁছাইছি বোধহয় রাত 8টা না 9টায়, মাত্র 2 রোল ফেব্রিক্সের জন্য। তো ফেব্রিক্স দিয়ে তো আর কাজ হয় না, সাথে সুতা ম্যাচিং করতে হয় মিরপুরেতে, অ্যাক্সেসরিজ আনতে হয় সদরঘাটের থেকে। তা একটা প্রোডাকশন করতে গেলে যা কামাই হয় তার 10 গুণ বের হয়ে যায়। তো ফ্যাক্টরি বাঁচবে কেমনে? তো বর্তমানে আজকে বরিশালে এসে শুনি যে ডার্বি সিগারেট ঢাকাতে সকালবেলায় দেখলাম আপনার 5 টাকা, সেটা এখানে 8 টাকা। প্রতিটা সিগারেটের দাম বেশি, গোল্ড লিফ সবকিছু 4-5 টাকা করে বাড়ছে। বেনসন প্যাকেটে 30-40 টাকা বাড়ছে সিগারেটের দাম খালি। তো 4-5 দিনের মধ্যেই দেখবেন সারা বাংলাদেশে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, কাপড়, তারপরে বাসা ভাড়া সব 4-5 হাজার করে বেড়ে যাবে, মানে 25% করে বাড়বে। এখন এই 25% কি কারণে বাড়লো, এটা সঠিক উত্তর আমি জানি না। এটা কি কেউ ভাগা খাচ্ছে, নাকি কেউ এটার মধ্যে বৈধ কমিশন খাচ্ছে, কি হচ্ছে একমাত্র সরকার পক্ষই জানে, আর সাংবাদিকরা এটা খুঁজে বের করলে জানবে। তাছাড়া আমার পক্ষে, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার পক্ষে বলা সম্ভব না যে রাষ্ট্রের সব খরচ 25% গত 4 দিনে বাড়ছে কিভাবে। এবং এটা বড় ধরনের আরেকটা হুমকি সাধারণ মানুষের জন্য, যারা সীমিত আয়ের সৎ ইনকামের, তারা কিভাবে বেঁচে থাকবে। সো টাফ একটা কোশ্চেন। এবং এটা মানুষ কিভাবে নিবে, কিভাবে এটা হজম করবে, সেটাও প্রচন্ড টাফ একটা কোশ্চেন। সো মানুষের লাইফে হিউজ পরিমাণ অভাব আসতেছে এই রাষ্ট্রে। আর বায়ারদের জন্য এটাও হুমকি যে এমনি 4-5 দিন আগের যে রেট ছিল সেই রেটেই বাংলাদেশে বায়াররা কাজ দিচ্ছিল না। গার্মেন্টস 90% বন্ধ। দেশি মালিকানার গার্মেন্টস, বিদেশি মালিকানার যত গার্মেন্টস আছে তারাও ক্লোজ করে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর দেশি মালিকানা তো সব ক্লোজ, খালি কিছু হুঁশিয়ারি বেঁচে আছে। আর আমাদের ফ্যাক্টরি খোলা আছে যে কত লক্ষ টাকা না কত কোটি টাকার দেনাগ্রস্ত একমাত্র আল্লাহই জানে। তো সেখানে এই যে আবার আর একটা দাম বাড়লো, আবার গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ায় দেওয়ার কথা বলা হচ্ছে। এর অর্থ বাংলাদেশের সরকার, কোনো সরকারই চাচ্ছে না বাংলাদেশের গার্মেন্টসটা টিকে থাকুক, কারণ এই কস্টিং বায়ার কোনোদিন দেবে না। মানুষ তেলের জন্য যুদ্ধ করে, কাপড়ের জন্য রাস্তায় যুদ্ধ করে না। আর এই কারণে গার্মেন্টসগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ বায়ার রাতারাতি অন্তত গার্মেন্টসের প্রোডাকশন কস্ট বাড়াবে না। হয়তোবা আগে যে মালটা বানাতে 100 টাকা লাগতো সেটা এখন লাগবে মিনিমাম 225 টাকা, কিন্তু বায়ার বলে আগে 100 টাকায় বানাতাম, এখন সর্বোচ্চ 115 টাকা হলে দিব। এইটা তো পকেটের টাকা খরচ করে করে কোনো গার্মেন্টস মালিক মাল বানায় টিকতে পারবে না। আর এইটাই হচ্ছে বাস্তব, কারণ প্রোডাকশন কস্ট এবং রাস্তাঘাটে সময়ের কস্ট সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। যে 2 জন মানুষকে একটা মাল কিনতে পাঠালে দিন শেষ, একটা মাল বানাইতে গেলে টোটাল মিনিমাম 5 থেকে 10 দিনের যাতায়াত করতে হচ্ছে। তা 10 দিনে 2 জন মানুষের বেতনই তো 20,000 টাকা। এই 20,000 টাকা যখন মালের মধ্যে যাচ্ছে, আর এর সাথে তো আরো টাং পাং কত খরচ আছে, ভাড়া থেকে শুরু করে তাদের খানা দানা, তারপরে আপনার সব রকমের খরচ। তো ফাইনালি দেখা যাচ্ছে মাল অরিজিনালি মালের ম্যাটেরিয়াল এবং প্রোডাকশন কস্ট 100 টাকা, আর আনুষঙ্গিক ওভারহেড কস্টিং 115 টাকা।
তাহলে টোটাল মালের প্রোডাকশন কস্ট হচ্ছে 215 টাকা। এরপর মালিক 2 টাকা কামাই করবে না, তাহলে মালিকরে আগে যে কাপড়টা 100 টাকায় বানাতো তাকে এটা এখন ন্যূনতম তাকে এটা এখন 250 টাকায় বানাইতে হবে। এখন বাংলাদেশ তো দূরের কথা, সারা বিশ্বে এমন কোনো বায়ান নেই যে 100 টাকার মাল রাতারাতি 250 টাকা প্রোডাকশন কস্ট দিবে। আর যার কারণে বাংলাদেশ বসে গেছে, যার কারণে বাংলাদেশের গার্মেন্ট শিল্পটা বসে গেছে। আর এইটাই হচ্ছে একদম এক্সাক্ট কথাবার্তা। এই সুযোগে হোশিয়ারি জগৎটা একটু উন্নত হয়েছে, কারণ হোশিয়ারিতে কোয়ালিটি নাই। আবার লাভের লাভ হয়েছে কি, ব্র্যান্ডরা ওই হোশিয়ারি প্রোডাকশন কমের মধ্যে করে ব্র্যান্ডের শোরুমে উঠাই দিছে। কারণ সাধারণ মানুষ তো বাংলা বোকাচোদা বুঝেন, শিক্ষিত বোকাচোদা, এরা তো ব্র্যান্ডের শোরুমে শপিং ব্যাগ আর লাইটিং দেখে মাল কিনে, মালের কোয়ালিটি দেখে কিনে না। তো ব্র্যান্ড ভরপুর কামাই করে ফেলছে, হোশিয়ারি ভরপুর কামাই করে ফেলছে। হোশিয়ারি উল্টে যে মালটা বানাইতে 100 টাকায় সে এখন 150 টাকা পাচ্ছে, মুখ দিয়ে বলছে স্যার ফাটাফাটি করে মাল বানা দিব। বাট ঘুরে ফিরে হোশিয়ারি তো হোশিয়ারি কারখানা। তো এগুলো আফসোস। এবং বাংলাদেশে আগামী 5 বছরও না, 2-3 বছর পরে কোয়ালিটি গার্মেন্টস কয়টা ব্র্যান্ড অথবা কয়টা ফ্যাক্টরি দিতে পারে সেটাই দেখার বিষয়। তো যাই হোক, ভালো মন্দ অনেক কথা বললাম, বরিশালে থেকে এখন বিদায় নিব। সবাইকে ধন্যবাদ, বরিশালবাসীকে ধন্যবাদ। আর আসলে অনেক টায়ার্ড লাগতেছে, তো সবাই দোয়া করবেন হ্যাঁ, যাতে নিরাপদে পৌঁছাতে পারি ঢাকাতে। আসসালামু আলাইকুম।